সত্য ঘটনা অবলম্বনে দীর্ঘ ৪ বছর পর প্রবাস থেকে ফিরে সাইমা দেখলো তার স্বামী আরও একটি বিয়ে করেছে। তাদের দুটো ছেলে সন্তান আছে, অথচ সে যেখানে পরিবারের হাল ধরবার জন্য দেশের বাইরে ছিল, সেখানে তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সাইমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার সাজানো গোছানো সংসারে আজ অন্য কেউ, তার বাচ্চাদের সামনে মা হিসেবে আর একজন মহিলা, যার দিকে চেয়ে যার সংসারকে আরেকটু উন্নত করতে সে পাড়ি জমিয়েছিল ওই সুদূর প্রবাসে। সেই স্বামী তার জীবনটা এলোমেলো করে দিল। তার অবর্তমানে আর একজন মহিলাকে নিজের সহধর্মিণী হিসেবে গ্রহণ করে নিল। কিভাবে সহ্য করবে এটা সাইমা? তার যে সব আশা ভরসা শেষ হয়ে গেল। ছেলেদের মুখের দিকে তাকিয়েও তো অমানুষটা এরকম একটা কাজ থেকে বিরত থাকতে পারত। ফোনের স্ক্রিনে সাইমার অশ্রুসিক্ত দৃষ্টি নিবদ্ধ। এয়ারপোর্ট থেকে সরাসরি সে তার মায়ের বাসাতে এসেছে। তার মা ফাতেমা বেগম একটা ছোট বাসায় থাকেন। যেহেতু এয়ারপোর্ট থেকে সাইমার স্বামীর বাড়ি বেশ দূরে, একটা অজপাড়া গায়ে, তাই সে ভেবেছিল আজ রাতটা মায়ের বাসায় থেকে আগামীকাল গ্রামে যাবে। এর মধ্যে যদি তার স্বামী আতিক চলে আসে তবে তো তার সাথে যেতে পারবে। বুকের ভেতর কত আশা নিয়ে সে এসেছিল দেশে এতটা বছর পর। আর দেশে পা রাখতে না রাখতেই এত বড় একটা ধাক্কা খেলো সাইমা। কখনো কল্পনাও করেনি তার স্বামী তাকে এইভাবে ঠকাবে। টাকা পয়সা জায়গা জমি কি দেয়নি তাকে সাইমা? দূর প্রবাসী স্বামী সন্তান রেখে কতটা কষ্টে সে দিন মাস বছরগুলো কাটিয়েছে একমাত্র সেই জানে। খাটুনি খেটে যা রোজগার করেছে তার সবটাই বলতে গেলে স্বামীর হাতে দিয়েছে। তার টাকায় সে গ্রামে কত কি করেছে, নতুন ঘর তৈরি করেছে, জমি জমা কিনেছে, গরু ছাগল কিনেছে। কতটা হাসি মুখে সব কিছু সায়মাকে দেখিয়েছে, কত আশা দিয়েছিল। এবার দেশে ফিরলে সে আর সায়মাকে যেতে দেবে না। আর কত করবে মেয়েটা, এবার যা করার সেই করবে। সবাই একসাথে থাকবে, ছেলেদের পড়াচ্ছে, ওরা বড় হলে পরে মানুষের মতো মানুষ হলেই তবেই দায়িত্ব শেষ হবে, এর আগে নয়। আর আজ তার থেকে এমন প্রতিদান পেল সায়মা। আশেপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, লাগেজ ব্যাগপত্র যা এনেছিল সব কিছু ছড়িয়ে আছে। কোনো কিছুতে হাত দিচ্ছে না সাইমা, তার সেই মন মানসিকতা আর নেই। অবশ্য না থাকাটাই যে স্বাভাবিক। একজন মেয়ের বিয়ে হয়ে গেলে স্বামীর ঘরই তার জন্য পৃথিবীতে একমাত্র আপন জায়গা হয়। স্বামী নামক মানুষটাই হয় সব থেকে আপন। সেখান থেকে আজ এত বড় আঘাত পেল সাইমা। সুদূর পরদেশ থেকে এসে শান্তিতে বসতে পারল না, কাউকে দেখলো না, তার আগে এত বড় একটা ধাক্কা সামলে উঠবে কি করে মানুষটা? তার সব থেকে আপন মানুষটা তার সাথে প্রতারণা করেছে। তার জায়গায় আজ অন্য কাউকে সে সহ্য করবে কি করে? তিলে তিলে কষ্টের উপার্জনে তৈরি করা সেই টিনের চালা ঘরটায় অন্য একজন মহিলার বাস। তার টাকায় কেনা নতুন আসবাবপত্রে তার ছোঁয়া, সেই অপরিচিত মহিলার দ্বারা সেগুলো ব্যবহৃত হচ্ছে। সহ্য হচ্ছে না সাইমার, বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, যেন বুক ফেটে চৌচির হয়ে গেছে বুঝি তার। নিঃশব্দে চোখের জল ফেলছে সাইমা। মায়ের মাঝারি আকারের একটা রুমের অর্ধেকটা জায়গা জুড়ে থাকা খাটের একদম কোনায় নির্জীব হয়ে শুয়ে পড়েছে সে। বাসার আশেপাশের অনেকে এসেছে ঘরে, সাইমাকে এখানকার অনেকেই চেনে। তার মা ফাতেমা বেগম নিজেও একজন ভালো মানুষ, অনেক বছর যাবৎ এখানে থাকছেন। সবার সাথেই পরিচিত এবং ভালো সম্পর্ক, সবারই মনে সহানুভূতির জন্ম হয়েছে। কিন্তু সাহস করে কেউ কিছু বলতে পারছে না সাইমাকে। ফাতেমা বেগম নিজেও ফ্লোরে বসে পড়েছেন, ওনারা দেশেই তো ছিলেন। এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে অমানুষের বাচ্চাটা, অথচ ওনারা টেরই পাননি। আর আজ মেয়েটা এসে বসতে পারেনি, এক ফোঁটা জল মুখে দিয়েছিল শুধু। তার আগে এমন বীভৎস কাণ্ড ঘটে গেল। উপস্থিত সবার মধ্য থেকে একজন মহিলা রত্না বেগম ফাতেমা বেগমের উদ্দেশ্য বলে উঠলেন, এত বড় একটা ঘটনা তোমার জামাই ঘটাইলো, তোমরা কিছুই জানতে পারলা না? আমরা কি করে জানবো আপা? অমানুষের বাচ্চাটা আমার মেয়ের সাথে এরকম বেইমানি করেছে। আমার সাথে তো কথাই বলে না ৫-৬ মাস যাবৎ। আর একজন সেখান থেকে বললেন, ও মা, সে কি কথা? জামাইয়ের সাথে কথা বলো না, মেয়ে দেশে নাই। নাতিদের খোঁজ খবর তো তোমারই রাখার কথা। আমি তো রাখতামই। আমার সাথে ঝগড়া করে বলে আমাকে নাকি সব টাকা দিয়ে দেয় আমার মেয়ে। কথা কাটাকাটি করলো বেয়াদবের বাচ্চাটা। আমার মেয়ে আমায় নিষেধ দিল যেন ওর সাথে কথা না বলি। আমি আর বলিনি, নাতিদের আর কি খোঁজ নেব, ওরা তো মাদ্রাসায় থাকে। সাইমার বয়সী আর একটা মেয়ে বলল, তারপর ওখানে আশেপাশে তোমাদের কেউ পরিচিত থাকে না যে বলবে এরকম ওরকম করেছে? আছে তো অনেকেই, বলবে কে? সবাই নিজেদের স্বার্থটাই চেনে। না হলে আমার বড় মেয়ে জামাই শাশুড়িও তো আছে, চাইলে বলতেই পারতো না? এরকম কিছু করার থেকে আটকাতে পারতো না? না, এরকম করবে না ওরা। তুমি বড় হয়ে যাচ্ছ, তোমার ক্ষতি হতে দেখবে না? কি জানি তোমাদের কেমন মানুষ, হিংসা তো মানুষ মানুষকেই করবে। তাই বলে এরকম কিছু খবরও বলবে না? ছবি দেখে তো মনেই হয় না ১-২ দিনের মধ্যে বিয়ে হয়েছে, না হলেও মাস দুয়েক হয়ে গেছে।
দেখি যাব তো কালকেই, আমার মেয়ে নিয়ে যাব, দেখব সব কটাকে। এই অমানুষের বাচ্চাটাকেও ছাড়বো না, তারে 14 শিকের ভেতরে নেওয়াবো। আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়ে শান্তিতে সংসার করবে। যদি এই কয়েকদিনের মধ্যে নাতিদের দেখার নাম করে একবার গ্রামে যেতে, তাহলে হয়তো কিছু দেখতে পেতে, টের পেতে, বা আশেপাশের কেউ কিছু বলতো। এমন অনর্থ আজ নাও ঘটতো। আমি কি আর জানতাম ও আমার মেয়ের সাথে এমন কিছু করবে? একজন বয়স্কা মহিলা এবার মুখ বাঁকিয়ে বললেন, পুরুষ মানুষ, তাও একটা তাগড়া পোলা, বউ ছাড়া এতগুলা দিন থাকবো কেমনে? বাইরে মাইয়া মানুষ দেখলে ছুকছুক তো করবই। এই মুহূর্তে এই বয়স্কা মহিলার কথা সায়মার নিকট বিষের মতো ঠেকল। পুরুষ মানুষ এমন হয় কেন? নিজের একজন মানুষ থাকা সত্ত্বেও বাহিরে কেন নজর দেবে? নিজেকে সংযত করতে পারে না তারা? যখন এমন জঘন্য কিছু করতে চায়, তখন তাদের মনে পড়ে না কেউ একজন তাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে? তার থেকে হয়তো দূরে আছে, কিন্তু জীবনের সাথে তো জড়িয়ে আছে। একজনের হক কি করে নষ্ট করতে পারে? সাইমা বিদেশ যাওয়ার আগে আতিকের সাথে কথা বলেছিল, যদি তার একা থাকায় এতই সমস্যা হতো যে আর একজন নারীর সাথে তার সংসার গড়ে তোলার প্রয়োজন পড়তো, তবে তাকে নাই পাঠাতো দূর দেশে। কেন অর্থলোভের নেশায় সাইমাকে ভিন দেশে পাঠিয়ে সে বসে বসে খেয়ে মেয়ে নিয়ে ফুর্তি করে? এখন সাইমার জায়গাটায় অন্য কাউকে দিয়ে দিল। এত বিশ্বাসঘাতকতা সহ্য করবে কিভাবে? সাইমা নিজের জন্য তো যায়নি, সংসার, সন্তান, স্বামীর জন্যই গিয়েছিল। তাদের একটু ভালো রাখতে কটা টাকার জন্যই গিয়েছিল এই আতিক। তার স্বামী কত না আগ্রহী হয়ে তাকে পাঠিয়েছিল, কত আশ্বাস বিশ্বাস ভরসা দিয়ে তাকে দেশ ছাড়া করেছিল। আর আজ 4টা বছর যেতেই, না না 4 বছর কোথায়, 2.5 বছর আগেও তো 1 সপ্তাহের জন্য এসেছিল সায়মা, তখনও তো এরকম কিছু দেখেনি। তাহলে আজ সহ্য হচ্ছে না সায়মার, করবেটা কি সে এবার? এর পরের দিন সায়মা তার ছোট বোন সায়রাকে নিয়ে গ্রামে তার স্বামীর বাড়ির উদ্দেশ্য রওনা হলো। অবশ্য সে তার স্বামীর বাড়ির কাউকেই বলেনি আসছে যাচ্ছে সেখানে। এমনকি আতিক নিজে থেকেও আর কোনো খোঁজ নেয়নি, এমনকি কোনো ফোন কলও করেনি। সাইমার বড় বোন সায়দা, সে নিজেও সৌদি আরবে থাকে। রাতে কল করলে তাকেও সবকিছু সম্পর্কে অবগত করে সায়মা। সায়দা নিজেই বলেছিল যেন সায়মা কাউকে কোনো কিছু না জানিয়ে আগামীকালই গ্রামে যায়। সায়দার কথায় সায় দিয়েছেন ফাতেমা বেগম নিজেও, এবং পরিচিত আরও কয়েকজন। সায়দা যদিও বলেছিল বড় বুঝদার কাউকে সাথে করে নিয়ে যেতে, তবে সায়মা এতে দ্বিমত করেছে, এমনকি ফাতেমা বেগমকে সাথে নিয়ে যায়নি। তার ভাষ্যমতে আগে সে গিয়ে দেখবে সেখানকার পরিস্থিতি, এরপর প্রয়োজন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তার আগে হুলস্থুল কাণ্ড ঘটাতে নারাচ্ছে। ফাতেমা বেগম নিজে আর কিছু বলেননি, 2 মেয়েকে আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। অবশ্য ভয় করার কারণ নেই, ছোট মেয়ে একাই যথেষ্ট তার মেজ বোনের জন্য। কোনো প্রকার হেনস্থা করতে পারবে না কেউ সায়রার সাথে থাকলে। সায়রা ছোটবেলা থেকেই এমন মুখ চালু মেয়ে, দুটো কথা বলে কেউ ছাড় পায় না, মুখের উপরে উচিত কথা বলে দিতে পারে ফটাফট। এমনকি সে নিজেও সৌদি আরবে থাকে, ছুটিতে এসেছে আজ 7 মাস চলল, আছে আরও কয়েকটা দিন। আর এখন বোনের এত বড় একটা সমস্যা দেখে সে আর চুপ থাকতে পারেনি। গতকাল সে শহরে ছিল না, গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় গিয়েছিল 2 দিন আগে। গতকাল রাতেই ফিরেছে। সব শুনে বেশ রাগ করেছিল। বেশ কয়েকটা কলও করেছিল আতিকের নাম্বারে, কিন্তু ফোন লাগেনি। হয়তোবা সিম বন্ধ করে দিয়েছে এটা, তাই ফোন ঢুকছে না। তবে গতকাল যদি সে বাসায় থাকতো, তবে সাথে সাথে বোনকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিত। এটা তার বোনের জীবনের প্রশ্ন, এমনি এমনি ছাড় দেওয়া যায় না। সায়রা সায়মার সাথে যাবে শুনে সায়দা নিজেও স্বস্তি পেয়েছে। যাক, একজন শক্তপোক্ত মানুষ গেলেই যথেষ্ট। তার অর্থাৎ সায়দার অন্তত জানা আছে ওখানকার মানুষেরা কীরকম। 13 বছর যাবৎ সংসার করে এসেছে সেও নিজেও, এইটুকু তো জানবেই। তাছাড়া সে তার স্বামীর সাথে কথা বলবে বলে জানিয়েছে। কেন এত বড় একটা ঘটনা শোনার পরেও তাকে পর্যন্ত জানায়নি, না শোনার প্রশ্নই আসে না। এত বড় একটা ঘটনা তো কেউ খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখতেই পারবে না। যদি ঘটনা কিছুদিন পূর্বেই ঘটে থাকে, তবে সায়দার শ্বশুরবাড়ির লোকে জানতে পেরেছে অবশ্যই। আর তা জানতে পেরে কেন তাদের জানায়নি, এটার জবাব নিয়েই ছাড়বে সায়দা। যদি এরূপ কিছু করতে পারে, তবে আগামীকাল ওদের সাথে তার স্বামী মাহমুদও যাবে সায়মার স্বামীর বাড়িতে। 2 বোনকে বাসে উঠিয়ে দিয়ে বাসায় ফিরছেন ফাতেমা বেগম। বাসায় প্রবেশ করার সময় বারান্দায় বসা 3 জন মহিলা ওনাকে দেখলেন। ফাতেমা বেগম ঘরে প্রবেশ করে বোরকা খুলতেই সেই 3 জন মহিলা এলেন ভেতরে। ফাতেমা বেগম 1 গ্লাস পানি পান করে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসলেন। মহিলাগুলোর মধ্যেই কেউ বিছানায়, কেউ চেয়ারে, কেউ আবার দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ফাতেমা বেগম নিচের দিকে তাকিয়ে আছেন, যদিও ভরসা করে মেয়েদের ছেড়েছেন, তবুও এখন চিন্তা হচ্ছে কি তো কি হয় ওখানে। তাও আল্লাহ ভরসা, মনে মনে এসব বলতে লাগলেন তিনি। বিছানায় বসা মহিলা আগে বললেন, কি গো আপা, তুমি চইলা আসলা, মাইয়াগোর সাথে গেলা না? মেয়ে নিল না, আর কি করার, 2 বোনে চলে গেল।
ও মা, সে কি কথা! মাইয়ারা এইটার কি সমাধান করব? তুমি অগর মা, তুমি যাইবা না? আমি তো চেয়েছিলামই যেতে, মেয়ে তো মানা করে দিল। আমার বড় মেয়ে বলল এখন যেন না যাই। শুনো দেখি কথাগুলা, যুবতী মাইয়া দুইটারে পাঠাইয়া হাই এখানে রইয়া গেছে। তোমার ছোট মাইয়ারে আর পোলারে রাইখা ওই মাইয়া নিয়ে যাওয়া উচিত আছিল। যাক, আমি না গেলেও হবে, মেজো মেয়ে একা গেলে সমস্যা হতো। এখন ছোট মেয়ে গেছে, আমার যাওয়ার থেকে ওই ভালো। তা ওরা যুবতী মাইয়া, এমন চাঁদের মতো মাইয়া গড়ে তুমি একা একা অত দূরে পাঠিয়ে দিলা? কিছু একটা যদি হইয়া যায়, আজকালকার পরিস্থিতি দেখছো। আর হেন তো মনে হয় আরো ঝামেলায় পড়ব ওরা। এছাড়া আর কি করার আছে আমার, বলো তো আপা? মাইয়ারা না দিলে আর না নিলে আমার কি করার? আমার ছোট ভাই ওই 2 গ্রামের পরেই থাকে। ওকে জানিয়ে দেবো ওর ভাগ্নিরা যাচ্ছে, দরকার হলে আজ ওর বাড়িতে উঠবে গিয়ে। আর কাল না হয় মামুর সাথে জামাইয়ের বাড়ি গেল। হ, সেই ভালো। তোমার ভাইরে জানাও মামুরের সাথে নিয়ে গেলে তাও একটা বল পাইবো। নিজেরা একা গিয়া করব কি? আর তুমি কি দেখি বাপু, মাইয়ার এত বড় একটা ঘটনা ঘটে গেল আর নিজের ভাইদেরই জানাও নাই। তোমার বড় ভাইরে জানাও। বললা তো হ্যাঁ, একটু অবস্থা সম্পন্ন আছে। বড় ভাইকে বললে উপায় আছে, আগে গিয়ে দেখুক মেয়েরা বিষয়টা সত্যি কিনা। না হলে আমার ভাই যা মানুষ, এসব শুনলে আর যাচাই বাছাই করবে না, আমার মেয়েকে আর যেতেই দেবে না। দেখো তোমরা যা ভালো মনে করো। ফাতেমা বেগম আর কারো কথার কোনো উত্তর বা কান না দিয়ে নিজের ফোন হাতে নিলেন। ভাইয়ের নাম্বারে কল করলেন, কিন্তু ওপাশ থেকে ওনার ভাই কল রিসিভ করলেন না। হয়তো জমিতে চলে গেছে, দুপুরে খাবার খেতে আসলে ফোন ব্যাক করবে। এটা ভেবে আর কল করলেন না ফাতেমা বেগম। বরং মেয়ের নাম্বারে কল করলেন, দুজনের নাম্বারেই কল করলেন, কিন্তু কেউ ধরল না। আর কল করলেন না ফাতেমা বেগম। রান্নায় হাত দিলেন, ছেলের মাদ্রাসা ছুটির সময় হয়ে যাচ্ছে, তাকেও গিয়ে নিয়ে আসতে হবে। এদিকে সায়রা এবং সায়মা দুই বোন 1:45টার দিকে গ্রামে এসে পৌঁছায়। এতক্ষণ থেকে ওরা ফোন ব্যাগ থেকে বের করেনি বলে মায়ের কলও দেখেনি। তাই ওরা জানলো না যে ওদের আগে মামার বাড়ি যাওয়ার কথা। গাড়ির জন্য দাঁড়িয়ে রইল দুই বোন রাস্তার বাজার পাশে। এই গ্রামে এখনও গাড়ি চলাচল তেমন শুরু হয়নি, হাতে গোনা কয়েকটি গাড়ি। পেতে হলে বেশ সময় লাগে। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে গাড়ি মিলল। দুজনে উঠে বসলো। গন্তব্য নদীর ঘাটে। এতটুকু গাড়ি দিয়ে যাবে, এরপর নৌকা করে নদী পার হয়ে বাকি পথটুকু পায়ে হেঁটেই যেতে হবে। সব মিলিয়ে ঘন্টা 1-2 লেগেই যাবে। যাই হোক, সন্ধ্যার আগে যেতে পারলেই হলো। ওদের মধ্যে কেউ আর ফোন চেক করলো না, ভাবলো নদী পার হয়ে তবে মাকে জানাবে। অবশ্য এখানে ফোন বা ব্যাগ না খোলার একটা সঙ্গত কারণও আছে। এই জায়গাটুকুতে ছিনতাইকারীর প্রকোপ রয়েছে। এখানে এসব আছে কিনা অবশ্য পুরোপুরি অবগত নয় ওরা। তবে 1-2 বছর আগেও এইসব ছিল। এখন তো গাড়ি আছে, আগে গাড়ি ছিল না। তবুও সেই ভয়ের জন্যই মূলত ফোন বের করার সাহস পাচ্ছে না। নদীর ঘাটে গিয়ে এই লোক সমাগমে ফোন বের করে মাকে জানিয়ে দেবে, এই বলে স্থির করলো ওরা। আধা ঘন্টার মধ্যেই নদীর ঘাটে এসে পৌঁছায় দুই বোন। ভাড়া মিটিয়ে নেমেই দেখলো নৌকায় মানুষ উঠে গিয়েছে। 2-1 জন বাকির সাথে ওরা দুইজনও। এখন যদি নৌকা ওপারে যায় তবে 20-25 মিনিট চলে যাবে। সুতরাং এখনই উঠে পড়তে হবে। তাই দুই বোন আগে পিছু না ভেবে নৌকায় উঠে পড়লো। মানুষ ভর্তি নৌকায়, মাঝিরা নৌকায় ধার বাইতে লাগলো। বেশ বড় আকারের নৌকা, অবশ্য যেমন নদী তার জন্য তেমন নৌকাও হওয়া উচিত। এত বিশাল নদীর জন্য তো এই বিশাল নৌকাটিই প্রয়োজন। ওপারে পৌঁছাতেও একটা নির্দিষ্ট সময় লাগলো। নৌকা ছেড়ে উঠে পাশে সারি বাঁধা দোকান হোটেলের সামনে গেল। সায়রার খিদে লেগেছে, তাই হোটেলে ঢুকলো দুই বোন। সেখান থেকেই দুপুরের খাবার খাবে। কথা মতো 2 প্লেট ভাত দেওয়ার কথাও জানিয়ে দিল হোটেল কর্মচারীকে। খাবার খেয়ে দুই বোন বসলো একটু সময় হোটেলে। সেখান থেকে ফোন করলো মায়ের কাছে, ওনার সাথে কথা বলল। মা বললেন, ভর সন্ধ্যায় সায়মার শাশুড়ি এবং ননদ তাদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দিল। তারা কোনো মতে সায়মা এবং তার বোন সায়রাকে বাড়িতে থাকতে দেবে না। সায়রা যদিও অনেক কিছু বলেছে এবং সায়মা নিজেও নরম গলায় বলেছে আজ রাতটা তাদের থাকতে দিতে, কিন্তু তার মা মেয়েকে কোনোভাবেই মানানো যায়নি। নিরুপায় হয়ে সায়রাকে নিয়ে সায়মা বেরিয়ে আসে ঘর থেকে। শেষবারের মতো ঘরের দিকে ফিরে চাইলে সায়মার মুখের উপরে কাঠের দরজা আটকে দেয়। সায়মা বাড়ি থেকে বের হতে গেলে সেখানে তার বড় যা আসে। বাড়ি থেকে নামার পথেই তাদের ঘর। সায়মার স্বামী অর্থাৎ আতিকের আরও বড় 2 ভাই আছে, সবাই আলাদা থাকে। আর আতিকের সাথে তার মা এবং বোন থাকে। বোনকে যদিও বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে তালাক প্রাপ্তা হয়ে আবার ভাইয়ের কাছে ফিরে এসছে। বড় যা এগিয়ে এসে বলল, তোমরা এই রাতের বেলা কোথায় যাবে? আমার ঘরে থাকো। আর তোমার ভাসুরও বাড়িতে নেই, তুমি চাইলে আমার ঘরে থেকে যেতে পারো তোমার বোনকে নিয়ে। না, সমস্যা নেই, আমরা চলে যেতে পারবো। তোমাকে আর সমস্যায় ফেলতে চাচ্ছি না। আমার আবার কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না আমার, বরং তোমরা যদি এখন বাড়ি থেকে বের হও তাহলে সমস্যায় পড়তে পারো। আমার কথা ভেবে দেখো।
না ভাবি, আমার মামা আসবেন, উনি আমাদের এগিয়ে এসে নিয়ে যাবেন। আমি জানি তোমার মামার বাড়ি কোথায়, অতটুকু পথ তিনি আসবেন। কাল ভোরেই উঠে চলে যেও তোমরা, তাও আজ যেও না। সায়রার দিকে তাকায় সাইমা, অর্থাৎ ইশারা এসে জানতে চায় কি করবে। সায়রা তার বোনের মনোভাব দেখে বলে, ঠিক আছে আপু, চল আজ ওনার ঘরেই থেকে যাই, কাল ভোরে উঠে মামার বাড়ি যাব। এই রাতের বেলা এখানে আসার প্রয়োজন নেই আর ওনার। সাইমা আর কথা বাড়ালো না, বড় জায়ের সাথে তার ঘরে প্রবেশ করলো। তিনি ওদের দুই বোনকে বোরকা ওড়না খোলার কথা বলে রান্নাঘরে চলে গেলেন। ওরা বোরকা খুলে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। সাইমার বড় জা ওদের দুই বোনকে 2 কাপ চা করে দিলেন। ওরা একটা খাটে বসলো, অন্য আর একটা ঘরে সাইমার ভাসুরের ছেলেমেয়েরা পড়ালেখা করছে। তাদের কথাবার্তার আওয়াজ শুনে নিজের বাচ্চা দুটোকেও খুব দেখতে ইচ্ছে করলো সাইমার। যতই হোক, মা তো সন্তানের জন্য টান তো থাকবেই। আর এতগুলো বছর পর ফিরে যদি নিজের সন্তানদের দু চোখে একবার দেখতেই না পারে, একবার বুকে জড়িয়ে ধরতে না পারে, তবে মায়ের মনটা কেমন হবে? হয়তো তা কল্পনা করলেও খারাপ লাগবে। সাইমার যা ওদের সাথে বসে কথা বলতে লাগলেন। ওর ব্যাপারে ধীরে ধীরে সাইমার সব কথা খুলে বলতে লাগলো। তখন সাইমার মা ফোনে বলছিলেন ওদের যেন আজ এখানে না এসে ওদের মামার বাড়ি চলে যায়। কিন্তু ততক্ষণে ওরা প্রায় চলে এসেছে। যদি মামার বাড়িতে যেতে হয় তবে বাজার থেকে অন্যদিকে অন্য গাড়িতে উঠতে হতো। এই পথে তো আর যাওয়া হবে না, তাই ওরা নাকচ করে দেয়। ফাতেমা বেগমও আর কি করবেন, যেহেতু ওরা প্রায় চলে গিয়েছে, তাহলে চলে গেলেই বোধ করি ভালো, নয়তো মামার বাড়ি যেতে যেতে ওদের রাত হয়ে যাবে। মেয়ে দুটো রাতের বেলায় একা একা কি করে চলবে? শহরে ওদের অভ্যাস হয়ে গেছে। আর এতদিন যাবৎ ভিন দেশে, গ্রামে চলতে পারবে না, আর নিরাপত্তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আর কিছু বলেননি, বরং ওদের সাবধানে বাড়ি পৌঁছে বর্তমান পরিস্থিতি জানানোর কথা বলেছেন। উনার সাথে কথা শেষ করে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। গাড়ি পাওয়া যায়নি বোধহয়, পায়ে হেঁটেই আসতে হয়েছে। আর এইদিকে গাড়ি পাওয়া যায় না। বাড়িতে এসে অতীকের ঘরে গিয়ে উঠে সাইমা। ওকে দেখে তেমন একটা খুশি হয়নি ওর ননদ এবং শাশুড়ি। তাও ঘরে নিয়ে বসিয়েছিল। সাইমাকে কিছু বলতে না দিয়েই সায়রা বেশ বড় গলায় আতিকের সমস্ত কাণ্ড সম্পর্কে বললে, ওর মা মেয়ে অস্বীকার করে বলে এরকম কিছুই হয়নি, বরং ওরা নাকি আরও ওনার ছেলে এবং ভাইয়ের উপরে মিথ্যে অপবাদ দিচ্ছে। সে এরকম কোনো কাজ করতেই পারে না, বরং সাইমা কোনো টাকা পয়সা এই 1 বছরে থেকে না দেওয়াতে আতিক কাজ করছে, আর সেই কাজ করার সুবাদে এখন সে ঢাকায় আছে। সাইমার পায়ের তলার মাটি নড়ে ওঠে। 1 বছর যাবত ও টাকা দেয় না? এই কথাটা ওকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। তাই সে অবিশ্বাস্য গলায় বলে, এটা তুমি কি বলছো আপা? 1 বছর থেকে আমি টাকা দেই না? তোমার ভাইকে যদি আমি না টাকা দেই, তাহলে আমি টাকা দিয়েছি কোথায়? সে তো তুমিই ভালো জানো। আমার ভাই বলেছে তুমি কোনো টাকা পয়সা এখন দিচ্ছ না, কিন্তু আমাদের তো খেতে হবে। আমার ভাইয়ের দুটো সন্তান আছে, ওরা মাদ্রাসায় থাকে, ওদের খরচ তো দিতে হবে। তুমি না হয় ভুলে গেছো নিজের দায়িত্ব। আমার ভাই তো আর ভুলতে পারে না। আপু, তুমি যা নয় তাই বলে যাচ্ছ। আমি গত 2 মাস আগেও টাকা দিয়েছি। এই 2 মাস দেইনি, কারণ আমার দেশে আসার জন্য টাকার প্রয়োজন। এমনকি তোমার ভাইও বলেছে দিতে হবে না, আমার টাকার ব্যবস্থা আছে, আমি কাজ করছি। তুমি মিথ্যা কত বলবে? আর 1 বছর থেকে আমার ভাই কাজ করছে ঢাকা, এই 2 মাস থেকে নয়। তুমি তো সব টাকা তোমার মাকেই দিয়েছো। যাও এখন তোমার মায়ের কাছে যাও। মা, আপনি আমায় বিশ্বাস করুন। আপনার ছেলে আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি ওকে সব টাকা দিয়েছি, একবারের জন্য টাকা দেওয়া বন্ধ করিনি। ও ঢাকায় কাজ করছে না, বরং ও অন্য আরও একটা বিয়ে করে নিয়েছে। গর্জে উঠলেন সাইমার শাশুড়ি, বললেন, এই বেয়াদপের বাচ্চা, চুপ কর। আসছোস থেকে আমার ছেলের নামে মিছা কথা বলাই যাইতাছোস? আমার ছেলে তোরে ঠকাইছে নাকি তুই আমার ছেলের ঠকাইছোস? আমার ছেলে এত আশা নিয়ে টাকা পয়সা খরচা কইরা তোরে বিদেশে পাঠাইছিল, কিন্তু তুই বিদেশ যাইয়ে আমার পোলারে ভুইলা গেলি। সব টাকা পয়সা তোর মায়ের কাছে পাঠাইতেছোস, আর এনে আইসা আমার ছেলের বদনাম তোলোস। তোরা ভালোই ভালোই আমার বাড়ি থেকে চইলা যা, নইলে গ্রামের মানুষ ডাইকা বেইজ্জত করায় মুমাইয়া। সহ্য করতে পারে না সায়রা, ওর বোনকে ওরা যা নয় তাই বলে যাচ্ছে, অথচ তার কোনোটাই সত্য নয়। তাও সে বলল, আপনি তো ভালোই মুখ চালাচ্ছেন দেখছি। আমার বোন টাকা দেয়নি আপনার ছেলেকে? না দিলে এই যে এত বড় ঘর বানালেন, জায়গা কিনলেন, গরু ছাগল কিনলেন, এসব কার টাকায় কিনেছেন? ও তো আর বসে বসে টাকা রোজগার করেনি যে এইসবে ওর হক নেই। সব কিছুই ওর। আপনার ওরা হক থেকে ওকে বঞ্চিত করতে পারেন না। আর মাকে টাকা আমরা 3 বোনই দেই, কারণ আমাদের বাবা নেই, বড় কোনো ভাইও নেই যে আমাদের মাকে দেখবে। আমরা ওনাকে না দিলে দেবে কে? তাই বলে সব টাকা তো আমার বোন মাকে দেয়নি। আপনারা এত বড় মিথ্যা কথা বলছেন কিভাবে? আল্লাহর ভয় রাখুন মনে। ওরা এসব সত্য কথায় ওর মা মেয়ে আরও জ্বলে উঠল তেলে বেগুনে। যা নয় তাই বলে অপমান করলো ওদের 2 বোনকে। সাইমা তার ফোনে আতিকের সাথে অন্য মেয়ের ছবিও দেখায় একসাথে।
তাও ওরা এসব কিছু অস্বীকার করে। না পেরে একবার সাইমা নিজের বাচ্চা দুটোকে দেখতে চায়, ওরা তাও দেয় না, বলে মাদ্রাসায় আর বাড়িতে থাকলেও দিত না। আর না পেরে অবশেষে ওদের তো চলে যেতেই হচ্ছিল। সাইমা চা পান করতে করতে নিজের বড় যাকে সব বলে। উনি নিজেও এটা বলেন যে আতিক আজ 6 মাস যাবৎ ঢাকায় থাকে, বাড়িতে সবাইকে এটাই বলেছে যে সাইমা কোনো টাকা পয়সা তাকে আর দিচ্ছে না, এমনকি ঠিক করে কথাও বলে না। সাইমা সব বলল, ছবিও দেখালো, মনে হলো তারা যা বিশ্বাস করেছে তার কথা। কিন্তু ওর কিছু করার নেই, ওর বিশ্বাস করায় বা না করায় কিছু যায় আসে না। যা করার সাইমাকেই করতে হবে। যদি সে বুঝপাড়া করে আবার সংসার করতে চায় তবেই, না করতে চাইলে পথ তো আছেই। পরের দিন ভোরে উঠে সাইমা তার ছোট বোনকে নিয়ে তার মামার বাড়িতে চলে গেল। যদিও সে ভোরে আবার তার ননদ এবং শাশুড়ির কাছে গিয়েছিল, একটু দেখবে বলেছিল বাচ্চাদের, কিন্তু তারা তার কোনো কথায় গ্রাহ্য করেনি। সাইমা শুধু একবারই তার বাচ্চা দুটোকে দেখার জন্য আকুতি করেছিল, সেটাও তারা কানে তোলেনি। ঝগড়া শুরু করে দেয় এবং রাতে কোথায় ছিল এসব নিয়েও কথা বলা শুরু করে। সাইমার শাশুড়ি যখন জানতে পারে তার বড় ছেলের বউ সাইমা এবং তার বোনকে জায়গা দিয়েছে, তখন দুইজনে সাইমার বড় জায়ের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় এবং তাকে শাসিয়ে বলে তার স্বামী বাড়ি আসার পর এটা দেখে নেবে। নিরুপায় হয়ে করুণ চোখে বড় জায়ের দিকে তাকায় সাইমা। মেয়েটা তাকে কোনো রকম দোষারোপ না করে অভয় দিয়ে বলে, কোনো ব্যাপার না, এরা এসব আমার সাথে অনেক করেছে, এখন আর ভয় পায় না। তুমি আমায় নিয়ে ভেবো না, আপাতত যাও। যা তোমার জন্য ভালো হয় সেই পদক্ষেপই নিও। এবার আসো তুমি। তুমি যদি সংসার নাই করো তবুও নিজের বাচ্চা এবং নিজের হক বুঝে নিতে আবার এসো। সাইমা মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে আসে সেই বাড়ি থেকে, যেই বাড়িতে 11 বছর আগে এসেছিল বউ হয়ে। আসার পরেও যে ননদ শাশুড়ির সাথে খুব ভালো থেকেছে তাও নয়, খুব কষ্টে কেটেছিল তার বিবাহ পরবর্তী জীবন। ও আবার বিবাহের আগেও তার জীবন সহজ ছিল না, এমনকি শৈশবকালও ছিল অনেকটাই কালো অতীত। তার এসব কষ্ট লাঘবের জন্যই ছোট বোন অর্থাৎ ছায়রা তাকে এই পথ দেখিয়েছিল। পড়ালেখা যেহেতু করেনি, অন্তত এই সুযোগটা সে কাজে লাগিয়ে নিজেকে একটু ভালো রাখুক, তার এই ভাবনা ঠিক ছিল। সাইমা ভালো সময়ে দেখা পেয়েছিল, স্বামী শাশুড়ি ননদ সবাই ভালো চোখে দেখেছে। কিন্তু এই কয়দিনের মধ্যেই কি থেকে কি হয়ে গেল, তার জীবনটা হুট করে কেমন জানি এলোমেলো হয়ে গেল, যার কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। সাইমা কি করবে সে ভেবেই পাচ্ছে না। সাইমারা 3 বোন, ওদেরকে ছোট ছোট রেখে ওদের বাবা মা মারা যান গুলিবদ্ধ হয়ে। তাদের বাড়িতে জায়গা নিয়ে একটা বিবাদে তার বাবা মারা যান, অথচ তিনি সেসব বিবাদে জড়িত ছিলেন না, কেবল দেখতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ওদের জীবনটা এলোমেলো হয়ে পড়ে। চাচারা থাকা সত্ত্বেও তাদের দেখাশোনার দায়িত্ব নিতে চায় না। বিশাল সম্পত্তিতে বাবার ভাগ থাকা সত্ত্বেও তাদের কোনো কিছুতে ভাগ দেওয়া হয় না। মেয়েরা এখনও ছোট, এটা ভেবে ফাতেমা বেগম নিজেও কিছু করতে পারছিলেন না। উপায় না পেয়ে মেয়েদের নিয়ে আবার বাবার কাছে যান, যদিও ওনার বাবা এবং ভাইদের অবস্থাও তেমন একটা ভালো নয়। তবুও তারা ওদের জায়গা দেয়, সাধ্যমতো ভরণ পোষণ দিতে থাকেন। মামাদের কাছে নানার বাড়িতে ওরা বড় হতে থাকে। মাত্র 15 বছর বয়সেই বিয়ে দেওয়া হয় সাইমার বড় বোন সায়দাকে। ততদিনে তাদের বড় মামাও বিয়ে করেছেন। মামি যে ওদের দেখতে পারেন না তেমনটাও নয়, তিনি তার সাধ্যমতো তাদের জন্য করেন। তখন পরিবার বড় হতে থাকে, মামার সন্তান হয়, ওরাও বড় হয়েছে। পড়ালেখার আর সুযোগ হয়ে ওঠেনি ওদের। উপায় না পেয়ে সাইমাকে একটা বড় বাড়িতে কাজে লাগিয়ে দেওয়া হয়। সেখানে থাকা খাওয়া সব সাইমা মেনে নেয়। এর 1 বছর পরেই ফাতেমা বেগম তার ছোট মেয়েকে নিয়ে শহরে চলে আসেন। সেখানে এসে নিজেও কাজ করেন, ছোট মেয়েকেও কাজে লাগিয়ে দেন। এটা অবশ্য হয়েছে ফাতেমা বেগমের বাবা মারা যাওয়াতে, নয়তো বাবা থাকলে হয়তো এভাবে শহরে অচেনা একটা জায়গায় এসে থাকতে হতো না ওনাদের। এভাবেই দিন চলতে থাকে। সাইমাও বড় হয়, যেই বাড়িতে সে কাজ করত সেই বাড়িতে আরও একটা ছেলে কাজ করত। সাইমা ছোটবেলা থেকেই সুন্দর, শুধু সেই নয়, ওরা 3 বোনই সুন্দর। সাইমাকে সেই ছেলের পছন্দ হয়, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় গোপনে। কিন্তু এক সময় তার গোপন থাকে না, সবাই জেনে যায়। তখন সাইমার মামাদেরকেও জানানো হয়। প্রকাণ্ড এক ঝড় বয়ে যায় সাইমার উপর দিয়ে। মামার হাতে অনেক বেশি মার খায়। সেই ঘটনার 1 সপ্তাহ পরেই আতিকের সাথে বিয়ে হয় সাইমার। তার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলের নাম ছিল মাহমুদ। সে এক পায়ে সাইমাকে বিয়ে করতে রাজি ছিল, কিন্তু তার সাথে সাইমাকে বিয়ে দেওয়া হয়নি। সাইমার বিয়ের আগের দিন পর্যন্ত সাইমার মামার কাছে কান্না করেছিল, কিন্তু তাতে কারোরই মন গলেনি। অতঃপর তাড়াহুড়োয় বিয়ে হয়ে যায় আতিকের সাথে। সাইমা তার ভাগ্যকে মেনে নেয়, আতিকের সাথে সংসার করতে থাকে। কিন্তু তার আতিকের মা বোনের জন্য তার সংসার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না। একবার ঝগড়া লেগে বাড়ি ছাড়তে হয়। তখনও আতিফ সাইমার সাথে ছিল, তাকে একা ছেড়ে দেয়নি, বরং সাইমার হাত ধরে সেও বাড়ি ছাড়ে। 4-5টা বছর তাদের বাড়ি ছেড়ে থাকতে হয় অন্যথায়। ধীরে ধীরে সব ঠিক হলে ওরাও বাড়ি ফিরে আসে। সেই দুঃসময়ে যখন আতিক সাইমার হাত ছেড়ে দেয়নি, সাইমা ভেবেছিল আর কখনো তার হাত ছাড়বে না।
অথচ এখন যখন ওরা ভালো সময়ের দেখা পেয়েছে, তখন আতিক তার হাত ছেড়ে দিয়েছে। সাইমার সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। তার ধীরে ধীরে গড়ে তোলা সংসারে পরনারী নিয়ে এসেছে। পুরোটা জীবন যেন কেমন এলোমেলো হয়ে কেটে যাচ্ছে সাইমার। সবখানে দুঃসময়ে দুঃখে ভরা। একটু সুখের দেখা পেলে কোথাও যেন কাল বৈশাখী ঝড় এসে তা নিয়ে চলে যায়। সুখ ধরে রাখতে পারছে না সাইমা। একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগরের জল শুকায়। কথাটা যেন পুরোপুরি সাইমার জীবনের সাথে মিলে যায়। যে এই কথাটা বলেছেন, মনে হয় উনি সাইমার জীবনের সাথে মিল রেখে কথাটা বলেছিলেন। বেলা 12টার দিকে মামার বাড়ি এসে পৌঁছায় সাইমা এবং সায়রা। ওদের দুজনকেই অবেলায় দেখে যে তার ছোট মামা মামি খুব খুশি হয়েছেন তেমনটা নয়। তবে খুশি হতেন যদি সাইমার জীবন স্বাভাবিক থাকতো এবং সেইভাবে বিদেশ থেকে এসে তাদের বাড়ি আসতো। কিন্তু এখন তো সাইমার জীবনের জীবন দুটনার মধ্যে, যদি কোনোভাবে তার দায়িত্ব এসে পড়ে যায় তাদের উপরে, সেই চিন্তায় তার ছোট মামি করে ফেলেছেন। তবে মামা তাদের অভয় দিলেন, সাইমাকে পাশে বসিয়ে ভরসা দিলেন। এর একটা বিহিত অবশ্যই করবেন, সত্যতা যাচাই করবেন। যদি সব সত্যিই হয়ে থাকে তবে এর ব্যবস্থা নেবেন। এখন তো আর পুরনো দিন নেই যে যা ইচ্ছে তাই করবে ওরা। এখন যুগ পরিবর্তন হয়েছে, দেশের আইন শৃঙ্খলা উন্নত হয়েছে। এমনকি সাইমার নিজেরও এখন টাকা আছে, যে কোনো ব্যবস্থা সে নিতে পারবে। এত চিন্তা না করে বরং ঠান্ডা মাথায় কী করলে ভালো হয় তার সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন সাইমার ছোট মামা। ছোট মামার বাড়িতে একদিন থাকার পর সায়মা এবং সায়রা দুজনে শহরে অর্থাৎ তাদের বাসায় ফিরে এলো। ফাতেমা বেগম অনেক জিজ্ঞেস করলেন এভাবে চুপচাপ কিছু না করে কেন চলে এলো। সায়মা তার কোনো জবাব দেয়নি, সায়রাও কিছু বলল না তেমন। তবে সেখানে যা যা হয়েছে সব কিছুই বলল তার মাকে পুনরায়। ফাতেমা বেগম বললেন আর বসে থাকা যায় না, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। প্রয়োজনে আমরা আইনের আওতায় যাব। আতিক সত্যিই বিয়ে করেছে কিনা তার প্রমাণ পুলিশ খুঁজে বের করবে। ওরা যে বলেছে আমার মেয়ে কোনো টাকা দেয়নি তাও যে মিথ্যা সেটার প্রমাণও দেব। ও যে টাকা নিয়েছে তার প্রমাণ তো আছেই। ওদের অপমানের বদলা নেব আমরা, চল। ও প্রথম বউয়ের অনুমতি ছাড়া বিয়ে করেছে, এটা আইনিভাবে বৈধ নয়। আর সেখানে আমার মেয়ে এখনও জীবিত। ওদের সাথে ছোট মামাও এসেছিলেন। তিনিও ফাতেমা বেগমের কথা সায় জানালেন, এমনকি বড় ভাই অর্থাৎ সায়মার বড় মামাকে এসব সম্পর্কে অবগত করার কথা বললেন। কিন্তু সায়মা এসবের কোনো কিছুতেই সায় দিল না। সে এবার আতিকের সাথে কথা বলবে, অতঃপর সিদ্ধান্ত নেবে। একদিনের মধ্যেই আতিকের নাম্বার কালেক্ট করলো সায়মা। পরিচিত অনেকের কাছে কল করার পর নাম্বারটা পেয়েছে। রাতে আতিকের সাথে কথা বলল সায়মা। আতিক প্রথমে অস্বীকার করলো বিয়ের কথা, তবে সোজাসুজি সে স্বীকারও করেনি। সব কথার শেষে সায়মা জানিয়ে দিল সে ডিভোর্স চায়। আতিকের সাথে আর সংসার করবে না। আর যাই হোক, একজন বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। সে যে টাকা দিয়েছিল তার কথাও বলেছিল। আতিক আর কোনো স্পষ্ট জবাব দেয়নি। সায়মা যা বোঝার বুঝে নেয়। সবশেষে সে তার ছেলে দুটোকে চায়। আতিক এবার স্পষ্ট জানায় সে ছেলে দেবে না। ছেলেরা তো একা সায়মার নয়। সায়মা স্থির গলায় আতিককে হুমকি স্বরূপ বলে, যদি ছেলেদের দিয়ে দেয় তবে আইনের কাছে যাবে না, নয়তো মামলা আতিকের নামে করবেই। সায়মার কথায় আতিক ভয় পেলেও প্রকাশ করে না। যা করার করে নিতে বলে সে। কল কেটে দেয়। আতিকের সাথে যা কথা হয়েছে তা মা এবং মামাকে জানায় সায়মা। রাতে সায়দাকেও জানায়, সবাই তাকে বোঝায় এভাবে সংসার ভেঙে না দিতে। কিন্তু সায়মার তো এছাড়া আর কোনো পথ নেই। সায়মার কিছুই বলে না। সে একবার বলেছে ডিভোর্স চায় মানে চায়, আর কোনো ধরনের নতুন সমস্যা কিংবা কোনো সমাধান চায় না সায়মা। সব নীরবে শেষ করে দিতে ইচ্ছুক সে। আতিকের সাথে আর সংসার করতে পারবে না। যে ছেলের মা বোন তাকে রাতের বেলা বের করে দেয় বাড়ি থেকে, সে এত কষ্টের টাকা দেওয়ার পরেও তারা অস্বীকার করে। এইসব মানুষের সাথে আর এক ঘরে থাকতে পারবে না। এদের বিচার না হয় সৃষ্টিকর্তাই করবেন। সে শুধু তার সন্তানদের চায়, আর কিছুই না। সায়মার কথায় আর না পেরে সবাই সায় জানায়। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। 3 মাসের ছুটি নিয়ে সায়মা এসেছিল। ইতিমধ্যে 2 মাস কেটে গিয়েছে। এর মধ্যে সায়মা আর আতিকের সাথে যোগাযোগ করেনি। আর না সে করেছে, আর না সায়মা গ্রামে গিয়েছে। আতিক সময় নিয়েছে তার থেকে। আতিকও ডিভোর্স দেবে বলেছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সে ঝামেলা করছে। ছেলেদের কিছুতেই দেবে না। এভাবে আরও অনেকগুলো দিন কেটে যায়। সায়মা মায়ের কাছে থেকে যায়। কাঙ্ক্ষিত সেই দিন আসে। সায়মা এবং আতিকের ডিভোর্স হয়। ডিভোর্সের পরপর সে ছেলেদের সায়মার কাছে পাঠিয়ে দেয়। হঠাৎ কোনো কিছু না বলে কেন পাঠিয়েছে তা বুঝতে পারে না সায়মা। তবে সে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। যাক, কোনো ঝামেলা ছাড়াই এই সমস্ত মানুষদের থেকে মুক্তি পেল অবশেষে সে। এবার বিদেশ যাবে। ছেলেদের একটা ভালো জীবন দেবে সে। দীর্ঘ বছর থাকার পরিকল্পনা সায়মার বিদেশে।
সাইমা অনেক সুন্দর মেয়ে, সে চাইলে আরও একটা বিয়ে করতে পারে, কেউ বুঝতেও পারবে না যে সে বিবাহিত। কিংবা এখন একজন ডিভোর্সি 2 সন্তানের মা, কিন্তু সাইমা আর সংসার জীবনের বেড়াজালে নিজেকে আটকাতে চায় না। অনেকেই তাকে পরামর্শ দিয়েছিল, কারোর কথায় সে গ্রাহ্য করেনি। যদি ছেলেদের ভালোভাবে মানুষ করতে পারে তবেই তার সুদিন আসবে, নতুন কোনো মানুষের সাথে নয়। বরং নতুন করে তার 2টো ছেলের সাথে বাঁচতে চায় সাইমা। বিদেশে ফিরে যাওয়ার 1 সপ্তাহ আগে ছেলেদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় সাইমা। নতুন একটা বাসায় ওঠে মাকে নিয়ে। ইতিমধ্যেই সায়রা চলে গিয়েছে। মা ভাই ছেলেদের রেখে অবশেষে 1 সপ্তাহ পর আবার ফিরে যায় পরদেশে সাইমা। যাওয়ার আগে অবশ্য সে শুনেছিল আতিক সত্যিই বিয়ে করেছে। নতুন বউ নিয়ে সে বাড়িতেও এসেছে এবং তার বউয়ের কথাতেই ছেলেদের দিয়েছিল সাইমার কাছে। এই সমস্ত কথা জানিয়েছিল সাইমাকে তার বড় যা। তার কথা শুনে সাইমাও আতিককে জানায় আর কোনোদিন যেন সে ছেলেদের দাবি এসে না করে। যদি করে তবে আইনের আওতায় তাকে এনেই ছাড়বে সাইমা। আতিক নিজেও বলে দেয় যাদের একবার ছেড়ে দিয়েছে তাদেরকে ফিরিয়ে নেবে না সে আর। সাইমা নিশ্চিন্ত মনেই অতঃপর বিদেশে পাড়ি জমায়। পরিশিষ্ট দীর্ঘ 9 বছর পর আবার দেশে ফিরেছে সাইমা। এই 9 বছরে অনেক কিছুই বদলে গেছে। তার ছেলেরা বড় হয়েছে, একজন কোরআনে হাফেজ এবং দাখিল এসএসসি পাশ করেছে। অপরজন হাফেজের সাথে সাথে আলিয়াও পড়েছে 8ম শ্রেণীতে। এই 9 বছরের মধ্যে 2বার নিতে এসেছিল আতিক ছেলেদেরকে, কিন্তু নিতে পারেনি। ছেলেরা যায়নি তার সাথে, এরপর আর আসেনি আতিক। এটা ভেবেই হয়তো যে তারা তাদের মায়ের কাছে ভালো আছে। এখন আর তাদের খরচ বহন করতে পারবে না সে। তাদের মাই ভালো রেখেছে তাদেরকে এইভাবে পড়ালেখা করাতে সে এখন অক্ষম, তাই হয়তো আর আসেনি। দেশে আসার প্রায় 1 সপ্তাহ পর ছোট ছেলেকে নিয়ে হসপিটালে যায় সাইমা। সাথে বড় ছেলেও এসেছে। ছোট ছেলে জানিয়েছে তার মাথায় ব্যথা, হয়তোবা চোখের সমস্যা হলো তাই। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে চশমা এবং ওষুধ দিয়ে দিল। ছেলে নিয়ে বের হওয়ার সময় সাইমা হসপিটালের বাইরে একটা মধ্যবয়স্কা মহিলাকে দেখল। একজন পুরুষকে ধরে নিয়ে আসছে। তাদের দেখে সে চিনে ওঠার আগেই তার ছেলে বলে উঠল, বাবা, ফুপু। সাইমা অবাক হয়ে বড় ছেলের দিকে তাকালে সেও ছোট ভাইয়ের কথায় সায় জানায়। না চাইতেও সাইমা এগিয়ে যায় দুজনের নিকট। ছেলেদের দেখে আতিক আর তার বোন চিনতে পারল। সাইমাকেও একটু সময়ের ব্যবধানে চিনে নেয়। সাইমার কাছে ক্ষমা চায় দুজনেই। আতিক অ্যাক্সিডেন্ট করে 2 বছর আগে একটা পা হারিয়েছে। আতিকের মাও চিকিৎসার অভাবে 4 বছর আগে মারা গিয়েছে। মরণব্যাধি রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু চিকিৎসার জন্য টাকা মেলেনি। যদিও ছেলে চিকিৎসা করিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে মারা গিয়েছে। কেননা কেউ আর টাকা দিতে পারছিল না। বোনের আর বিয়েও হয়নি, হওয়ার কথাও না। আতিকের দ্বিতীয় বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। আতিকের এখন কোনো সম্বল নেই। বোন হয়ে ভাইকে তো আর এইভাবে ফেলে রাখতে পারে না। বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে খেতে হবে। সেজন্যই আতিকের বোন এখন অন্যের বাড়িতে কাজ করে। সে নিজেও অনেক বড় রোগে আক্রান্ত, ভাইয়েরও তাদের দেখে না। 2 ভাই বোন কোনো রকমে জীবন পার করছে। এদের কথা শুনে সাইমার তেমন খারাপ লাগলো না, বরং এটা হওয়ারই কথা ছিল এদের। যা হয়েছে তাও বুঝি কম। সাইমাকে যদি রাখতো, তার মূল্য বুঝতো, তবে তাদের জীবনও অন্যরকম হতো। এভাবে দিন পার করতে হতো না। সাইমা হয়তো সেদিন তার সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি, বরং সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে সবর করেছিল। আর সৃষ্টিকর্তা নিজের বিচার করেছেন। হয়তোবা সামনে আরও করুণ অবস্থা হবে, যা হয়তো দেখবে না সাইমা, আবার দেখতেও পারবে। তবে তার মনে কোনো দয়া মায়া কাজ করলো না। তার ব্যাগে বর্তমানে 50,000-এর মতো টাকা আছে, কিন্তু 50 টাকাও এদের দিল না। দিতে তার ইচ্ছেও হয়নি, আর ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক। সাইমা ছেলেদের নিয়ে চলে গেল। পেছন থেকে অসহায় চোখে 2 ভাই বোন সাইমা এবং ছেলেদের দিকে তাকিয়ে রয়। একটা সোনার হরিণকে পেয়েও তারা অবহেলায় হারিয়ে ফেলল। নয়তো আজ জীবন এমন নাও হতো। যে মেয়েটাকে তারা অভাগিনী মনে করেছিল, আজ তার সব কিছুই আছে। আর আজ তারা সব হারিয়ে নিঃস্ব, হতভাগা, হতভাগিনী। সৃষ্টিকর্তার বিচার বুঝি এমনই, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন